বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা আমাকে শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন স্যার? আমরা কাজ শুরু করি না? তোমরা ভালো থেকো, আমরা কাজ শুরু করে দেই। আগে না জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনার এই দুর্যোগকালীন সময়ে প্রিয় গণিত শিক্ষার্থীদের যাতে পিছিয়ে না পড়ে, সে কারণে আমাদের এই উদ্যোগ। অনার্স তৃতীয় বর্ষের গণিতের ছাত্রদের জন্য আমাদের আজকের আয়োজন নবম ক্লাস। ইতিমধ্যে আমরা আরো 8টা ক্লাস সম্পন্ন করেছি। আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার উপরে মোট 15টা ক্লাস করব। তার নবম ক্লাস তোমাদের আজকে চলছে। আমরা আরো বলেছিলাম যে আমাদের দুটা অংশে বিভক্ত এই কোর্সটি, গ্রুপ এবং রিং। গ্রুপের আজকে শেষ ক্লাস, নবম ক্লাস মানে এখানকার শেষ ক্লাস। বাকি 6টি ক্লাস হবে রিং এর উপরে। তো চলো আমরা কাজ শুরু করি। আশা করি সবাই এসে হাজির হয়েছ। সবাই আমাকে দেখতে পাচ্ছ? আজকে যথারীতি প্রতিদিনের মতো আমি মোহাম্মদ হারুনুর রশিদ, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী, তোমাদের সাথে আছি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা নিয়ে নবম ক্লাসে। তোমরা সবাই মনোযোগ সহকারে গ্রুপকে আজকে ফিনিশিং দিতে হবে, কারণ গ্রুপের যে আসল বিষয় সেই সংজ্ঞাগুলি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। কোথাও কোনো ল্যাকিংস থাকলে সেটা আজকে সমাধান করতে হবে। অতএব তোমাদের প্রশ্ন নিয়ে তোমরা সবসময় প্রস্তুত থাকবে। আবার বলছি, আমাদের কোর্সের নাম ছিল অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা। যে বইটা আমরা পড়ছি 2 নাম্বার বই, মোহাম্মদ হাফিজুর রহমান, প্রফেসর মোহাম্মদ হাফিজুর রহমান, তুহিন প্রকাশনী। তোমাদের সবার কাছে বইটা আছে। আমরা গ্রুপের বিভিন্ন যে চ্যাপ্টারগুলি ছিল সেগুলো যেই ক্রম অনুসারে বইয়ে সাজিয়ে দেওয়া ছিল আমরা সেভাবে করিনি, আমরা আমাদের মতো করে করেছি যাতে সুবিধা হয়। এই কারণে আজকের পাঠ কোশেন্ট গ্রুপ।
এখানকার আলোচ্য বিষয় হলো প্রথমত কোশ্চেন গ্রুপের ডেফিনেশন জানবো, একটা এক্সাম্পল সহ আমরা কোশ্চেন গ্রুপ সম্পর্কে ক্লিয়ার হব। অতঃপর নরমালাইজার, সেন্ট্রালাইজার, তারপরে এ সংক্রান্ত কিছু উপপাদ্য, সবশেষে অনুবন্ধী উপাদান। কারেন্ট পেজ, ওকে, মিনিট আসতেছে না, উল্টা হয়েছে। হ্যাঁ, তোমরা কি আমার পেজগুলো দেখতে পাচ্ছ? আরিফ, জি স্যার। আমার পেজগুলো কি, স্ক্রিনগুলো কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন জি কোনটা স্যার। আছে বলো তো? আজকের পার্ট কোশ্চেন গ্রুপ, এই পেজটা আছে? জি স্যার আছে। জি স্যার। দেখো তো এই পেজটা আছে কোনটা এখন? স্যার কোশেন্ট গ্রুপ, নরমালাইজার, বড় স্ক্রিনে কোনটা আছে? কন্ট্রালাইজার আমার উপপাদ্য ছবি বড় আর স্ক্রিনে অনবদ্য না আজকের পার্ট লেখা স্ক্রিনটা বড় স্ক্রিনে? আজকের পাঠ। আজকের পাঠ লেখা স্ক্রিনে আছে। আজকের পার্ট বড় স্ক্রিনে। এখন দেখো তো বড় স্ক্রিনে কি আছে? আজকের পাঠ। ওকে, থ্যাংক ইউ। এখন বোধহয় ঠিক আছে, তাহলে চলো আমরা পড়া শুরু করি। আচ্ছা, আমরা বলছিলাম আমরা কোশ্চেন গ্রুপ থেকে আলোচনা শুরু করব এবং সর্বশেষে অনুবন্ধী উপাদান, যাকে ইংরেজিতে বলা হচ্ছে কনজুগেট এলিমেন্ট, এটা দিয়ে শেষ করব। তো চলো, কোশ্চেন গ্রুপ, শুরুতেই নামটা বদলে গেছে, বিভাজিত গ্রুপ। কোশ্চেন গ্রুপের আর এক নাম। তো এতক্ষণ ধরে তোমরা কোশ্চেন গ্রুপ সম্পর্কে শুনে এসছো, হঠাৎ করে পিসটা উল্টে আমরা বিভাজিত গ্রুপ বললাম। কোশ্চেন মানে ভাগ, ভগ্নাংশ। এর ইংরেজি হলো ফ্যাক্টর গ্রুপ অর কোশ্চেন গ্রুপ। তো ইংরেজি শব্দ, তাকে বাংলায় বানান করে আমরা লিখছিলাম, তুমি যে কোনো একটা লিখলে চলবে। দেখো, মনে করি জি একটি গ্রুপ এবং জি এর একটি অব্যয় উপগ্রুপ এন, তখন গুণাত্মক কম্পোজিশনে জি এর মধ্যে এন এর সকল ডান কোসেট বা বাম কোসেট সমূহের সেট, যাকে আমরা জি বাই এন দ্বারা প্রকাশ করেছি, একে বলা হবে কোশ্চেন গ্রুপ। গাণিতিকভাবে লেখা আছে, সেখানে যাওয়ার আগে আমার একটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজন। আমরা এখানে অনেকগুলি শব্দ শুনেছি। প্রথমত উল্টা দিক থেকে আসতেছি, কোসেট, তার আগে দেখলাম কম্পোজিশন, তার আগে অব্যয় উপগ্রুপ, তার আগে গ্রুপ। তার মানে জিকে প্রথমত গ্রুপ হইতে হবে এবং তার ভিতর থেকে একটি অব্যয় উপগ্রুপ নিব, সেখানে গুণাত্মক কম্পোজিশন থাকবে এবং গুণাত্মক কম্পোজিশনের ক্ষেত্রে আমরা এন এর কোসেট নির্ণয় করব। তারপরে একটা সেট পাবো, সেই সেটটাকে বলছি আমরা কোশ্চেন গ্রুপ। যাদের সবগুলি সংজ্ঞা মনে আছে তাদের জন্য এই টপিকসটা শেখা একদম ইজি হয়ে যাবে। আর যারা সংজ্ঞাগুলি এখনো শিখে নাই তাদেরকে আমি আজকের জন্য আরেকবার বলে দিব, অতঃপর তাদেরকে সেটা বুঝতে হবে। তাই আমি বারবার বলছি, তুমি প্রত্যেকটা সংজ্ঞা আগে থেকেই
মেমোরাইজ করে নিবে। আমি পুরোটা আবার আলোচনা করে নিচ্ছি। বলতে পারো এখন বলছি পূর্ব পাঠের পুনরালোচনা। গত 8 দিন যাবত আমরা যে কথাগুলো শিখেছি তার মধ্যে প্রথমত ছিল গ্রুপ জি। জি এর সাথে একটা বাইনারি অপারেশন ছিল গুণ। এই বাইনারি অপারেশন এবং জি সেট এই দুটাকে একত্রে গ্রুপ বলা হয় যদি সে 4টা শর্ত মানে। 1 নাম্বার আবদ্ধ বিধি, 2 নম্বরে সংযোজন বিধি, 3 নাম্বার অবেদকের অস্তিত্ব, 4 নাম্বার বিপরীতের অস্তিত্ব। এই 4টি শর্ত যদি জি মানে তাহলে জি কে বলা হবে গ্রুপ। জি এর একটি নন এমটি সাবসেট এন, এন কে উপগ্রুপ বলা হবে যদি এন জি এর সবগুলি শর্ত মানে, তার মানে নিজে গ্রুপ হয়। উপগ্রুপ হওয়ার পরে তাকে অব্যয় উপগ্রুপ হতে হবে। ইংরেজিতে যাকে আমরা শিখেছি নরমাল সাবগ্রুপ। নরমাল সাবগ্রুপের সংজ্ঞা তোমাদের মনে আছে, বিস্তারিত সংজ্ঞা না জানলেও চলবে, শুধু মনে রাখতে হবে জি এন জি ইনভার্স এন এর মধ্যে পাওয়া যাবে। জি হলো জি এর সদস্য, এন হলো এন এর সদস্য, আর জি ইনভার্স হলো তার বিপরীত, জি এন জি ইনভার্স। এই উপাদানটা এন এর মধ্যে থাকলে তাকে বলা হবে অব্যয় উপগ্রুপ। এরপরে কম্পোজিশন আগে বলে ফেলেছি, সবশেষে কোসেট। কোসেটের সংজ্ঞায় আমরা বলেছিলাম সেখানে জি থেকে একটা উপাদান নিব, এইচ থেকে আর একটা উপাদান নিব। এখানে এইচ আলোচনার দরকার নেই, এখানে এন দ্বারা আমরা এন এর কোসেট নির্ণয় করব। তার মানে এন এর থেকে একটা উপাদান নিব আর জি এর থেকে একটা উপাদান নিব। জি এর উপাদান প্রত্যেকটার সাথে এন এর গুণ করব। সেটা ডান দিক দিয়ে গুণ করলে হবে ডান কোসেট, বাম দিক দিয়ে গুণ করলে হবে বাম কোসেট। দুইটাকে একত্রে বলা হবে কোসেট। তার মানে এতক্ষণ ধরে যে আলোচনা আমরা করলাম তাতে দাঁড়ালো জি একটি গ্রুপ, এন হইল জি এর অব্যয় উপগ্রুপ, এন এর সকল কোসেট নিয়ে যে সেট তাকে আমরা জি বাই এন দ্বারা প্রকাশ করেছি। আবার বলছি, গ্রুপকে অব্যয় উপগ্রুপ দিয়ে ভাগ করেছি। তাহা হইলে যে সদস্যগুলা পেয়েছি সেটা ছিল ডান বা বাম কোসেটের সদস্য, সেটাকে আমরা বলছি কোশেন্ট গ্রুপ। দেখো একদম নিচে সংজ্ঞাটা একদম পরিষ্কার ভাবে আছে, জি বাই এন সমান সেকেন্ড ব্র্যাকেট শুরু, তার মানে একটি সেট, সেটের উপাদান কারা, এন এ, এন এর সাথে এ নেওয়া হয়েছে, এর পরিচয় কি, সে জি এর সদস্য। তার মানে জি এর সদস্য এন এর সাথে ডান দিক দিয়ে নিয়েছি, তার মানে ডান কোসেট। ডান দিকে দেখো আর একটা লেখা আছে জি বাই এন সমান এ এন, এখানে এটা নিয়েছি বাম দিকে, এটা হলো বাম কোসেট। তুমি ডান কোসেট নাও আর বাম কোসেট নাও, যেটাই নাও না কেন সেটাই তখন কোশেন্ট গ্রুপ হয়ে যাবে। আশা করি সবার কাছে কোশেন্ট গ্রুপ পরিষ্কার। এরকম কয়েকটা সংজ্ঞা আমাদেরকে জানতে হবে। তার আগে যা শিখলাম সেখান থেকে একটা উপপাদ্য জেনে নিই। উপপাদ্যটা খুবই সহজ, কোন চক্র গ্রুপের প্রত্যেকটি কোশেন্ট গ্রুপ নিজেও চক্র গ্রুপ, কিন্তু বিপরীত ক্রমে সত্য নয়। দেখো তোমাদের কাছে স্লাইডটা চলে এসছে, বর্ণনায় বলা হয়েছে কোন চক্র গ্রুপের প্রত্যেকটি কোশেন্ট গ্রুপ নিজেও চক্র গ্রুপ, কিন্তু বিপরীতটা সত্য হবে না। তার মানে আমরা যদি চক্র গ্রুপের কোশেন্ট নেই তাহলে সে চক্র গ্রুপই হবে, কিন্তু উল্টাটা সত্য হবে না। উল্টাটা কি, কোশেন্ট গ্রুপ চক্র গ্রুপ হবে না। প্রমাণ, মনে করি এ দ্বারা সৃজিত একটি চক্র গ্রুপ। তো একটু আগে যে পুনর আলোচনা করেছিলাম তার মধ্যে কিন্তু চক্র গ্রুপ ছিল না। চক্র গ্রুপ কাকে বলে, যদি এ টু দি পাওয়ার এন দ্বারা জি এর সবগুলা সদস্য সৃষ্টি হয় তাহা হইলে একে বলা হবে সৃজক। তার মানে এ দ্বারা সৃজিত একটি চক্র গ্রুপ, জি এর একটি উপগ্রুপ হলো এন। এখানে জি চক্র গ্রুপ, এন হলো তার একটা উপগ্রুপ এবং সেও চক্র গ্রুপ। আমরা জানি প্রত্যেক চক্র গ্রুপের উপগ্রুপ একটি অব্যয় উপগ্রুপ, এটা আমরা প্রমাণ শিখে এসেছি। ইহা অনুসরণ করে যে এন হলো জি এর একটি অব্যয় উপগ্রুপ।
এখন আমি একটা কোশেন্ট গ্রুপ বা বিভাজিত গ্রুপ G/N বিবেচনা করছি। আমরা দেখাবো এই G/N চক্র গ্রুপ হবে এবং সে Na দ্বারা সৃজিত হবে। একটু আগে শুরুতেই বললাম এ দ্বারা সৃজিত, এ দ্বারা সৃজিত ছিল G, আর চক্র গ্রুপ তো এ দ্বারা সৃজিত হলে হবে না, চক্র কোশেন্ট গ্রুপ Na দ্বারা সৃজিত হতে হবে। আমরা বলছি ডান কোশেন্ট বা বাম কোশেন্টকে বলা হয় চক্র গ্রুপ। এখানে আমরা Na না লিখে কেউ যদি An লিখে তাহলে তারটাও সঠিক উত্তর হবে, কেউ যদি দুইটাই লেখে তাও সঠিক হবে, কেউ যদি বলে Na বা N তাও ঠিক, কারণ আমরা বলেছি Na মানে ডান কোসেট, An মানে বাম কোসেট, ডান অথবা বাম কোসেট, অথবা শব্দটা ব্যবহার করেছি। ঠিক আছে, তার মানে বিশেষ নির্বাচনটা একটু লম্বা মনে হচ্ছে না? দেখো স্লাইডটা এসছে নিশ্চয়ই। NB নামক একটি উপাদান আমরা নিয়েছি G/N থেকে। তোমরা একটু আগে সংজ্ঞা শিখে এসছো, G/N হলো কোশেন্ট গ্রুপ, তার মানে NB কোশেন্ট গ্রুপের সদস্য, B হলো G এর সদস্য। তাহা হলে কোন পূর্ণ সংখ্যা M, এখানে দেখো এর জন্য A⁴M সমান B হবে। এটা চক্র গ্রুপের সংজ্ঞা। এখন দেখো আমরা কি বলতে চাচ্ছি, NB সমান N ইন্টু A⁴N। N এর জায়গায় N রয়েছে, A⁴M এর মান বসিয়ে দিয়েছি। পরের লাইনে A⁴M মানে হলো M সংখ্যক A এর গুণফল, যেটা আমরা সূচকে পড়েছি নিচের ক্লাসে। পরের লাইনে প্রত্যেকটা A এর সাথে আমরা N নিয়েছি, তাহলে Na কতগুলি আছে? M সংখ্যক। তাই M সংখ্যক Na কে N এর পাওয়ার M দ্বারা প্রকাশ করা যায়। অতএব G/N এর প্রত্যেক উপাদান Na এর কোন পূর্ণ সংখ্যার ঘাত, M যেহেতু পূর্ণ সংখ্যা, আর Na মানে হলো ডান কোসেট, ডান কোসেটের পাওয়ার M বসাতে সক্ষম হয়েছি, আর N এর পাওয়ার M মানে হলো সে NB, আর NB কে G/N এর সদস্য, G/N কে কোশেন্ট গ্রুপ। তার মানে কোশেন্ট গ্রুপের প্রত্যেকটা সদস্যকে আমি একটা পূর্ণ সংখ্যার পাওয়ারে বসাতে সক্ষম হয়েছি, আর তাই যদি পারি তাহলে সে চক্র গ্রুপ। তাই লেখা হয়েছে নিচে দেখো। সুতরাং Na দ্বারা সৃজিত G/N একটি চক্র গ্রুপ। এবার বিপরীত, বিপরীতটা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বলে দিয়েছি। বিপরীত ক্রমে ইহা সত্য নয়, এটা দাবি করেছি, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। S3, S এর পরিচয় আগে একবার পেয়েছিলাম। 3 মানে 3 ক্রমের একটি উপগ্রুপ, কিন্তু চক্র নয়। মানে এরকম একটা উপগ্রুপের উদাহরণ আমি নিলাম যেটা চক্র নয়, কিন্তু S3/A3 একটি কোশেন্ট গ্রুপ, কারণ S3 এবং A3 যথাক্রমে প্রতিসম গ্রুপ এবং বিন্যাসের অল্টারনেটিভ গ্রুপ। এই সংজ্ঞা দুইটি আর একটু পরে তোমাদের সাথে আলোচনা করব, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে চক্র গ্রুপ নয় কিন্তু কোশেন্ট গ্রুপটা সেখানে আছে, এই কারণে বিপরীতটা সত্য নয়। আমরা এবার অন্য নতুন একটা শব্দ, নরমালাইজার। নরমালাইজারকে বাংলায় বানান করেও লেখা হয়েছে, এর ইংরেজি নরমালাইজার, বাংলায়ও নরমালাইজার, কিন্তু বাংলা অর্থ করলে দাঁড়ায় উপগ্রুপের অবয়ব। তাহলে নরমালাইজার অফ এ সাবগ্রুপ। তোমরা সাবগ্রুপ চিনো, এটা নিয়ে আমার কোনো কোশ্চেন নাই, কারণ গ্রুপের একটা অংশ যে নিজেও গ্রুপ তাকে বলা হয় সাবগ্রুপ। এখন এটা কখন নরমালাইজার হবে সেই সংজ্ঞা আমরা শিখতেছি। আচ্ছা দেখো, মনে করি একটি গ্রুপ, মনে করি একটি গ্রুপ জি এর একটি উপগ্রুপ H, N অফ H দ্বারা জি এর মধ্যে H এর অব্যয়কে প্রকাশ করা হয়। তোমরা দেখে আসছিলা অব্যয় মানে নরমাল
যেটা ছিল এক চ্যাপ্টারে, সেটার প্রতীক ছিল এন অফ এইচ। এন অফ এইচ দ্বারা জি এর মধ্যে এইচ এর অব্যয়কে প্রকাশ করা হয় এবং তার সংজ্ঞাটা নিচে 3টা সংজ্ঞা দেওয়া আছে। সেটা হলো নরমালাইজার বা নরমাল এন অফ এইচ। এন হলো নরমাল থেকে আনা হয়েছে, আর এইচ হলো জি এর একটি সাবগ্রুপ। এই সেটের সদস্যগুলি হবে জি এর সদস্য, জি স্মল জি। কোন জি? জি এইচ সমান এইচ জি, মানে বাম কোসেট আর ডান কোসেট যদি সমান হয় তাহা হইলে সেইগুলি হবে নরমালাইজারের সদস্য। আরো 2 ভাবে দেখানো আছে। জি ইনভার্স এইচ জি সমান এইচ হতে পারে, অথবা জি এইচ এইচ ইনভার্স সমান এইচ হতে পারে। এখানে স্মল এইচ এর পরিচয় দেওয়া হয়নি, এটা বোঝার অপেক্ষা রাখে না যে স্মল এইচ হলো ক্যাপিটাল এইচ এর সদস্য আর স্মল জি হইল ক্যাপিটাল জি এর সদস্য। আমরা যখন নবম শ্রেণীতে সেট করেছিলাম তখন বলেছি যে সাধারণত সেটের উপাদানকে স্মল লেটারে এবং সেটকে ক্যাপিটাল লেটারে প্রকাশ করা হয়। সেই কারণে আমরা এইচ এর পরিচয় না দিয়ে সরাসরি লিখে ফেলেছি জি এইচ জি ইনভার্স সমান এইচ। তুমি যদি এর পরিচয় ওখানে দিয়ে দিতে চাও তাহলে কোনো সমস্যা নেই। আমরা আরেকটি সংজ্ঞা শিখব। তোমরা দেখতে পাচ্ছ গ্রুপের কেন্দ্র, সেন্টার অফ এ গ্রুপ। আমরা আগেই বলেছিলাম গ্রুপ নিয়ে কথা আজকে এখানে শেষ হবে। এই কারণে গ্রুপের খুঁটিনাটি যে সমস্ত বিষয়গুলি ছিল সবগুলো আমরা এখানে নিয়ে এসেছি। গ্রুপের কেন্দ্র, সেন্টার অফ এ গ্রুপ, সংজ্ঞাটা একদম ছোট। জেড অফ জি দ্বারা নির্দেশিত একটি গ্রুপ জি এর কেন্দ্র বর্ণনা করা হয়। গ্রুপের কেন্দ্রকে আমরা জেড অফ জি দ্বারা প্রকাশ করছি। আর একটু আগে দেখেছ নরমালাইজারকে এন অফ এইচ দ্বারা প্রকাশ করেছি। জেড অফ জি দ্বারা কাকে প্রকাশ করেছি? সেন্টার অফ এ গ্রুপকে। তাহলে এটা একটা সেট, সেই সেটের সদস্য হলো জি, ওই সমস্ত জি যেটা জি এর সাথে জি অফ এ সমান এ ইন্টু জি হয়। জি এ আর এ জি যেই ক্ষেত্রে সমান হয় সেই ক্ষেত্রগুলিতে যে সদস্যগুলি পাওয়া যাবে তাদের সেটকে বলা হবে সেন্টার। আবার বলছি, মনে রাখার জন্য শুধু এতটুকুই যথেষ্ট। জি এ সমান এ জি দ্বারা গঠিত সেটকে বলা হবে সেন্টার অফ এ গ্রুপ। আরেকটি নতুন শব্দ, কমিউটেটর উপগ্রুপ। কমিউটেটর ইংরেজি শব্দ, একে বাংলায় বানান করে লিখেছি, এর বাংলা করা হয়নি, অতএব তোমার বাংলা জানার আর দরকার নেই। আর দরকার নাই বা কেন, কমিউটেটরই তোমার কাছে বাংলা। কমিউটেটর সাবগ্রুপ, এর আর এক নাম আছে ইংরেজিতে ডেরিভড গ্রুপ। তোমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস পড়েছ, সেখানে ডেরিভড কথাটা বলা হয়। তোমাদের কিছু কিছু উপপাদ্যে বলা ছিল ডেরিভড দ্য ইকুয়েশন, ডেরিভ দ্য ফর্মুলা, এরকম কিছু কথাবার্তা ছিল, সেইগুলা হলো ডেরিভড, মানে যেখান থেকে সৃষ্টি করা হচ্ছে। তাহলে কমিউটেটরের অর্থ তোমরা পেয়ে গেছো। কোন গ্রুপ জি এর সকল কমিউটেটরের সেট দ্বারা সৃজিত উপগ্রুপকে জি এর কমিউটেটর উপগ্রুপ বলে। একে জি ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সংখ্যাটা অনেক সহজ, জি এর সকল কমিউটেটরের সেট। কমিউটেটরের আরেক নাম তো ডেরিভড বললামই, তার মানে যেগুলি আমরা তৈরি করতে সক্ষম হয়েছি সেই সবগুলা নিয়ে যে সেট তার নাম হবে কমিউটেটর সেট। কমিউটেটর সাবগ্রুপকে জি ড্যাশ দ্বারা প্রকাশ করা হয়।
নিচে একটু ব্যাখ্যা দেওয়া আছে, মানে গাণিতিক ব্যাখ্যা, যেটা না দিলে গণিতের সংজ্ঞা বলে আমাদের কাছে মনে হয় না। এস একটি সেট যার সদস্য হলো এক্স ইনভার্স এবং ওয়াই ড্যাশ এক্স ওয়াই, কমা দেওয়া হয়েছে। তার মানে পরিষ্কার, দেখো দুইটা উপাদান, একটি হলো এক্স ইনভার্স আর একটি হলো ওয়াই ড্যাশ এক্স ওয়াই। এক্স ওয়াই থেকে আসবে, জি থেকে আসছে। ওয়াই ড্যাশ তাহা হইলে জি ড্যাশের সদস্য, আমরা বুঝতেই পেরেছি, যেটা এখানে বলে দেওয়া নাই। তাহা হইলে এই দুইটা সদস্য নিয়ে যে সেট তার নাম হলো এস। তাহলে এস কে চিনলাম, এস এর পরিচয় দিলাম একটা সেট, সেখানে দুই রকমের সদস্য আছে, একটি হলো এক্স ইনভার্স, অপরটি ওয়াই ড্যাশ এক্স ওয়াই। তাহলে জি ড্যাশ হলো এস দ্বারা সৃজিত এবং কমিউটেটর উপগ্রুপ জি ড্যাশ হলো জি এর সবচেয়ে ছোট উপগ্রুপ যা এস কে ধারণ করে। এটা জাস্ট এর একটা নোট, এত কঠিন কথা তোমার মনে রাখার দরকার নাই, তুমি শুধু সিম্পল কথা মনে রাখো, কমিউটেটরের সেট দ্বারা সৃজিত উপগ্রুপকে বলা হয় কমিউটেটর উপগ্রুপ। ওকে, আর একটি নতুন কথা, এরপরে আর কথা বাড়াবো না, কাজে যাব। অতএব ভীতি বন্ধ করে একটু সর্বশেষ শিখে নাও। অনুবন্ধী উপাদান, কনজুগেট এলিমেন্ট। এই কনজুগেট শব্দটা তোমরা জটিল রাশিতে দেখেছো। একাদশ শ্রেণীতে একটা অধ্যায় ছিল জটিল রাশি, সেখানে অনুবন্ধী বা কনজুগেট শব্দটা ছিল। আমরা বলছি কনজুগেট উপাদান, পরে বলেছি কনজুগেট ক্লাস। তাহলে মানে একটা একটা করে আলোচনা শেষ করি। প্রথমে কনজুগেট উপাদান বা কনজুগেট এলিমেন্ট, বাংলায় অনুবন্ধী উপাদান। দেখো, মনে করি জি একটি গ্রুপ, একটি উপাদান জি থেকে নেওয়া হলো, আর একটা উপাদান বি এবং অনুবন্ধী উপাদান, মানে এ কে বলা হবে বি এর অনুবন্ধী উপাদান যদি, এই যে তৃতীয় লাইনে দেখো, এ সমান এক্স ইনভার্স বি এক্স হয়। এটুক মনে রাখলেই অনুবন্ধী উপাদানের সংজ্ঞাটা তোমাদের কাছে পরিষ্কার মনে থাকবে, যে জি এর দুটা সদস্য, একটা হলো এ আর একটা হলো বি। এক্স জি এর সকল সদস্য, এক্স ইনভার্স বি এক্স, এই উপাদানটা নাম হবে এ, এই উপাদানটাকে বলা হবে বি এর অনুবন্ধী উপাদান। তার মানে এরকম বলতে পারো যে বি এর অনুবন্ধী হলো এক্স ইনভার্স বি এক্স। কোনো একটা উপাদানকে তার এক্স ইনভার্স বি এক্স, বি উপাদানকে এক্স ইনভার্স বি এক্স দ্বারা গুণ করলে যে উপাদান পাওয়া যাচ্ছে সেটাই হলো তার অনুবন্ধী। যদি, এই যে এখান থেকে এটুক হইল ব্যাখ্যা, তুমি প্রথম 3 লাইন লিখলে তোমার সংজ্ঞাটা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। যদি এক্স সমান এ সমান এক্স ইনভার্স বি এক্স হয়, তবে ইহাকে আরো বলা হয় এ হলো এক্স দ্বারা বি এর রূপান্তর। তার মানে অনুবন্ধী হলো রূপান্তরিত সদস্য। যদি ওই সংজ্ঞা থেকে পেয়েছি এক্স ইনভার্স বি এক্স সমান যদি এ হয়, তাহলে এ হবে এক্স দ্বারা বা এক্স এর রূপান্তর, মানে এক্স দ্বারা বি রূপান্তর হয়ে এ হয়েছে। এই রূপান্তরকে নিচে সাংকেতিক একটা চিহ্ন দেওয়া আছে, দেখো এ আর বি মাঝখানে এই কনজুগেট, সি দ্বারা কনজুগেট বোঝানো হয়েছে। এখানে ইকুয়াল শব্দটা বইয়ে লেখা আছে, এখানে একটা ইকুয়াল চিহ্ন, অতঃপর উপরে সি। এটা আমাদের কম্পোজের সমস্যার কারণে আমরা এখানে আনতে সক্ষম হইনি। তুমি বইয়ের মতো করে লিখবে, সমান চিহ্ন একটু উপরে, তার উপরে সি, সি দ্বারা কনজুগেট বোঝানো হয়েছে। এ বি এর রূপান্তর মানে অনুবন্ধী, যেখানে যেখানে এরকম সমান চিহ্নের উপরে ছোট সংখ্যা মানে সি দেখা যাবে,
সেটা দেখলে আমরা বুঝবো যে এটা অনুবন্ধী। এটুক মনে রাখলে আমাদের উপপাদ্য বুঝতে সুবিধা হবে। আর সংজ্ঞাটা তো পরিষ্কার যে এক্স ইনভার্স বি এক্স যদি এ হয় তাহলে এ হলো বি এর অনুবন্ধী। এর চেয়ে সহজ আর সংজ্ঞা নেই। আবার বলছি, এক্স ইনভার্স বি এক্স সমান এ হলে এ বি এর অনুবন্ধী, আর এ বি দ্বারা বা বি এর রূপান্তর। এবং একে প্রকাশ করা হয় নিচের দিকে দেখো, এ এই পাশে বি, মাঝখানে সি, এবং সি এর নিচে সমান চিহ্ন, এটা ছোট হাতের ছোট্ট সি। ঠিক আছে, তাহলে আমরা অনুবন্ধী উপাদান নিলাম। আর অনুবন্ধী শ্রেণী, এটা তো বুঝতেই পারবা, এরকম যতগুলি অনুবন্ধী পাওয়া যাবে সবগুলো নিয়ে অনুবন্ধী শ্রেণী, সেটা বোঝার অপেক্ষা রাখে না, এটা বইয়ে দেয়া আছে, তোমরা ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত দেখতে পারবে। আমরা সময়ের স্বল্পতার কারণে আর বিস্তারিত এখানে আলোচনা যাচ্ছি না, আমাদের আরো কিছু উপপাদ্য শিখতে হবে। আমরা আগে একটা উপপাদ্য আলোচনা করেছি, আমাদের আরো একটা নতুন উপপাদ্য। স্লাইডটা নিশ্চয়ই তোমাদের কাছে পৌঁছে গেছে। এখানে এই উপপাদ্যটার বর্ণনাটা একদম সহজ। জি সম্পর্কের মধ্যে অনুবন্ধী সম্পর্ক একটি সমতুল্য সম্পর্ক। তোমাদের মনে থাকার কথা, আমরা প্রথম লেকচারে এই সমতুল্য সম্পর্ক নিয়ে কথা বলেছিলাম। সমতুল্য হওয়ার ওই ক্লাস যারা করে নাই তাদের মাথায় নাই, আর যারা পড়েছে তারাও ভুলে গেছে আমি জানি। আমি আরেকবার আলোচনা করে নিব, ভয়ের কোনো কারণ নাই। আমরা বলছিলাম সম্পর্ক মানে রিলেশন, সমতুল্য মানে ইকুইভ্যালেন্স, ইকুইভ্যালেন্স রিলেশন। সমতুল্য সম্পর্ক হইতে হলে একটা সম্পর্ককে তিনটা ধর্ম মানতে হয়। কয়টা ধর্ম? তিনটা। এক নাম্বার সেটা রিফ্লেক্সিভ হবে, দুই নাম্বার সিমেট্রিক হবে, আর তিন নাম্বার ট্রানজিটিভ হবে। যারা পড়েছে তাদের মনে পড়ে গেছে। তার মানে প্রশ্ন হলো জি সম্পর্কের মধ্যে অনুবন্ধী সম্পর্ক মানে এখন কনজুগেট। এই চ্যাপ্টারে এই প্রশ্ন আসছে এই কারণে, কনজুগেটের কারণে, না হলে ওই প্রথম চ্যাপ্টারে এটা থাকতো। অনুবন্ধী সম্পর্ক হবে সমতুল্য সম্পর্ক। আমরা প্রথমে কি বলেছি দেখো, ধরি জি একটি গ্রুপ এবং সেখান থেকে তিনটা সদস্য নিয়েছি এ বি সি। এখন আমি দেখাবো এটা একই সাথে রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ। যদি এই তিনটা শর্ত মানে তাহলে আমরা বলবো যে এ সমতুল্য সম্পর্ক। দেখো এ সমান, কার্সারের উপরে দেখো লেখা আছে এ সমান ই ইনভার্স এ ই, যেখানে ই অবেদক। তার মানে আমি একটু আগে সংজ্ঞা শিখে এসেছিলাম যে এ সমান এক্স ইনভার্স বি এক্স হলে এ হবে বি এর অনুবন্ধী। সেই সংজ্ঞাটা এখানে এক্স এর স্থলে আমি এনেছি ই, ই মানে আইডেন্টিটি। তোমরা জানো ই আইডেন্টিটি মানে 1, আর এ তার মানে ই ইনভার্স আর ই মিলে 1, তার মানে শুধু এ হয়। তার মানে এ সমান ই ইনভার্স এ ই লিখতে সক্ষম হয়েছি, তার মানে এটা রিফ্লেক্সিভ। তাই বলা হয়েছে সুতরাং এ থেকে এ, দেখো এখানে এ এর বিপরীত বা অনুবন্ধী, এ এর অনুবন্ধী। এখানে কিন্তু কনজুগেট, এখানে কিন্তু লেখাটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে, সমান চিহ্নটা। অন্য জায়গায় পরিষ্কার বোঝা যাচ্ছে না, এটা শুধু কম্পোজের সমস্যার কারণে। তোমরা যাতে বুঝতে ভুল না হয় এই কারণে আমি বলে দিলাম, এখানে কিন্তু একটা সমান চিহ্ন দিয়ে উপরে সি বসানো হয়েছে। এখানে সমান আর উপরে সি মানে কনজুগেট, এ হইল এ এর কনজুগেট। তার মানে এই সি নামক বা এই কনজুগেট নামক যে সম্পর্কটা বা এই রিলেশনটা, মানে এ এবং এ এর মাঝখানে যে রিলেশনটা আমি বসিয়েছি, এটা রিফ্লেক্সিভ বা আত্মিক। ওকে, নেক্সট সিমেট্রিক। এখন ধরে নিলাম এ বি এর অনুবন্ধী, তাহলে অনুবন্ধীর সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারবো এ সমান এক্স ইনভার্স বি এক্স, এটা তোমরা জানো। পরে এক্স ইনভার্স এ এক্স এ এক্স ইনভার্স এর মানটা নির্ণয় করার চেষ্টা করছি। মানে এই পুরাটাকে আমি এখন একটা উপাদান বলতেছি, তাহলে এই পাশে এক্স আর ওই পাশে এক্স ইনভার্স। ওকে, এরপরে একটু সাজিয়ে লিখেছি, এটা তোমরা জানো। আমরা সময় কমে যাচ্ছে বলে আমি একটু দ্রুত বলছি, আর এটা নিয়ে তোমার কোনো সমস্যা হবে না, জাস্ট সিম্পল জিনিস। পরের লাইনে দেখো এক্স এক্স ইনভার্স মানে ই, আবার এক্স এক্স ইনভার্স মানে ই, দুই পাশে ই মাঝখানে বি
সমান ইবি। এখন ইবি মানে তো বি, তার মানে হইলো এই পাশে ই বাদ দিয়ে দিলে, বাদ দিব কেন, আইডেন্টিটি মানে 1, বাদ দেওয়া যায়, তাহলে বি সমান এক্স এ এক্স ইনভার্স হয়ে গেল। এটাকে আবার সাজিয়ে দিয়েছি, দেখো এক্স ইনভার্সের ইনভার্স, তুমি জানো দুইবার ইনভার্স করলে আগের উপাদানটা ফিরে আসে, যেমন হাফ, একে একবার উল্টালে হয় 2 আর একবার উল্টালে আগেরটা ফিরে আসে, এটা তোমরা জানো। সেই কারণে এক্স ইনভার্সের ইনভার্স মানে এক্স। এক্স ইনভার্স জি এর সদস্য, এটা বলার অপেক্ষা রাখে না, যে কোনো উপাদান জি থেকে নিলে তার বিপরীত তার মধ্যে থাকে, এটা তোমরা অনেকবার শিখেছো। তার মানে বি কেও আমরা লিখলাম, দেখো এই যে এক্স ইনভার্স, এটা একটা উপাদান, তার ইনভার্স এই যে এ তার এক্স ইনভার্স সেই আকারে। তার মানে বি আর সি এর মধ্যে সম্পর্কটা হলো কনজুগেট, তার মানে সি সিমেট্রিক। সর্বশেষ ট্রানজিটিভ, সংক্রমী, ইংরেজিটা লিখি নাই, তোমরা ইংরেজিটা লিখলেও চলবে, না লিখলেও চলবে, কোনো সমস্যা নেই, সংক্রমী নিশ্চয়ই মনে আছে। দেখো ধরে নিচ্ছি এ কনজুগেট বি এবং বি কনজুগেট সি, এটা এইভাবেই পড়তে হবে, রিডিংটা পড়াটা শিখে নাও। এ কনজুগেট বি এবং বি কনজুগেট সি। এখন এ নিয়ে কাজ করছি সংজ্ঞা অনুসারে, এ কনজুগেট বি হলে এ সমান এক্স ইনভার্স বি এক্স, বি কনজুগেট সি হলে বি সমান, অন্য উপাদান নিতে বাধ্য হচ্ছি আমি, আগে এক্স নেওয়া হয়ে গেছে এই জন্য এখানে ওয়াই নিলাম, পরে এ সমান ওই যে বি এর মানটা বসিয়ে দিয়েছি, যেখানে বি এর মানটা বসিয়ে দিয়েছি, তারপরে ব্র্যাকেট চেঞ্জ করার নিয়ম তোমরা জানো, সংযোজন বিধি, তারপরে সি ওয়াই এক্স বামে নিলাম। এরপরেরটা দেখো, তোমরা এই কথা জানো, ম্যাট্রিক্সে পড়েছো, বিভিন্ন জায়গায় পড়েছো, এক্স ইনভার্স ওয়াই ইনভার্স সমান উল্টে যায় ওয়াই এক্স এর ইনভার্স, আর এক্স ওয়াই যদি জি এর মধ্যে থাকে তাহলে তাদের গুণফলও জি এর মধ্যে থাকবে, কারণ জি একটি গ্রুপ, আর গ্রুপ মানেই হলো সে প্রথমত যেটা ক্লোজার ল মেনে চলে। তার মানে দেখো এখানে ওয়াই এক্স এর ইনভার্স আর এখানে ওয়াই এক্স, মাঝখানে সি, তার মানে এ সি এর কনজুগেট। তাহলে আমরা ধরে নিয়েছিলাম এ বি এর কনজুগেট আর বি সি এর কনজুগেট, কিন্তু আমরা পেয়েছি এ সি এর কনজুগেট, তার মানে এটা ট্রানজিটিভ, তার মানে সমতুল্য সম্পর্ক হয়ে গেল। তিন নাম্বার উপপাদ্য, যদি গ্রুপ জি এর উপগ্রুপ হয় এবং জি এর সদস্য হয়, তাহলে নরমালাইজার এন অফ এইচ, সেখান থেকে দুইটা শব্দ পেয়েছি, একটা হলো সে জি এর উপগ্রুপ হবে আর একটা অব্যয় উপগ্রুপ হবে, এই টাইপের কথা আমাদের আগে আলোচনা করা হয়েছে। এখানে সংক্ষেপে প্রমাণ 1, আমরা নরমাল উপগ্রুপ, এখানে একটা নতুন শব্দ দেখতে পাচ্ছ, এই যে এখানে জি এর পরে এটা কিন্তু সাজ দ্যাট, ক্লোন দিতে পারতাম, খাড়া দাগ বয়েছিল তাই আমরা বয়ে নিয়ে আসছি, এটা তোমরা পারবা, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এর প্রমাণ 2, এটা 2 ভাবে দেখানো হয়েছে, দেখো এটা একদম সহজ, আমরা বাম কোষের আর ডান কোষের দিয়ে প্রমাণ করেছি, এটা তোমরা পারবা, এটা কোনো সমস্যা নাই। এবার বিপরীত ক্রমটাও দেখিয়েছি, তো দেখো এইচ জি সমান জিএইচ হওয়ার কারণে এটা হয়ে গেছে অব্যয় উপগ্রুপ। সর্বশেষ মনে করি এইচ হলো জি এর উপগ্রুপ, তাহলে গ্রুপ জি এর মধ্যে এইচ এর অব্যয় গ্রুপ হবে যদি এবং কেবল যদি নরমাল অফ এইচ সমান জি হয়। এটা একদম ছোট্ট একটা প্রমাণ, এটা দেখলেই বুঝবা, এই যে এরকম চিহ্নের সাথে আগে পরিচিত ছিল, আগে আমরা আলোচনা করেছিলাম, এটা তোমরা পারবা, কোনো সমস্যাই নেই। তাহা হইলে আজকে এই ক্লাসের সাথে সাথে গ্রুপ সম্পর্কে আলোচনা আমরা শেষ করতে সক্ষম হলাম। অবশ্যই নেক্সট ক্লাসে আমরা রিং নিয়ে আলোচনা করব, তাই রিং সম্পর্কে কোনো কথাই এখন আর বলবো না। তো শুধু মনে রাখবা যে গ্রুপের খুঁটিনাটি কিছু বিষয় সেখানে লাগতে পারে, রিং সম্পর্কে নতুন কিছু আর আমরা দিয়ে শুরু করব, এবং সেখানে প্রতি ক্লাসেই আমরা রিং নিয়ে কথা বলবো, এবং রিং গ্রুপের থেকে অনেক ছোট, তাই আমরা ক্লাস সংখ্যা কমিয়ে